I don't know if you guys remember COVID-19 হিট করার কয়েক সপ্তাহ আগে আমরা তাইওয়ান গিয়েছিলাম আসুসের একটি ইভেন্টে এবং সেখানে আসুসের 2020 যে প্রোডাক্টগুলো আসবে সেগুলোর একটা গ্লিমস দিয়েছিলাম। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং সেখানে বলেছিলাম আসুসের যে ল্যাপটপগুলো বাংলাদেশে আসবে সেগুলো রিভিউ করব। কথা মতো আমাদের কাছে চলে এসেছে আসুসের খুবই জনপ্রিয় সিরিজের একটি ল্যাপটপ, এটি হচ্ছে ভিভোবুক সিরিজ। আমার হাতে আছে ভিভোবুক S15, যেটার এক্সাক্ট মডেল হচ্ছে S533FL। এবং আজকে এই ল্যাপটপটির ভালো মন্দ সব কিছু আপনাদেরকে জানাবো ডিটেইলে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো Asus Vivobook S সিরিজটা একটি মিড রেঞ্জ সিরিজ, বাট এইবার Asus বলছে যে তারা এই ল্যাপটপগুলোকে একটু প্রিমিয়ামভাবে তৈরি করেছে। গত বছরের যে Vivobook সিরিজের ল্যাপটপগুলো ছিল সেগুলো থেকে একটু ইমপ্রুভ করেছে এই ল্যাপটপগুলো। আর এই সিরিজের ল্যাপটপগুলোর বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে ৬২,০০০ টাকা এবং হাইয়েস্ট যে ভেরিয়েন্টটি আছে সেটির প্রাইস হচ্ছে ৯৩,০০০। আর আমার হাতে যে ভেরিয়েন্ট আছে এটার দাম হচ্ছে ৭৬,০০০ টাকা। সো আমার হাতে যে কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে গায়া গ্রিন। এটার আরও ৩টি কালার ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক, রেড এবং হোয়াইট। প্রত্যেকটা কালারই গর্জিয়াস, আপনারা দেখতে পারেন। আমার কাছে সবগুলো কালারই ভালো লেগেছে, আপনার প্রেফারেন্স অনুযায়ী নিয়ে নিতে পারেন। এবং এই ল্যাপটপগুলো স্পেশালি ইয়াংদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এর একটা রিজন হচ্ছে এটার বক্সে বেশ কিছু স্টিকার দেওয়া এবং এন্টার বাটনটি হচ্ছে ইয়েলো কোটেড। সো ইয়েলো কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে যেটা একটু স্ট্যান্ড আউট করে। যদিও এটা পার্সোনাল প্রেফারেন্স, কারো কারো কাছে ভালো নাও লাগতে পারে, বাট আই পার্সোনালি লাইক কালারফুল থিংস। সো আমার কাছে ভালোই লেগেছে। বক্স কন্টেন্টের কথা যদি বলছি, আমাদের দেশে এটার সাথে একটি ব্যাকপ্যাক আসবে এবং একটি স্পেয়ার মাউস, যেটা খুবই ভালো একটি এডিশন। আর এটার পেছনে গ্রিন কালার হলেও সামনের দিকের কালারগুলো হচ্ছে সিলভার, সো কালারটা বেশ কন্ট্রাস্টি। আর এখানে একটি ফুল সাইজের কিবোর্ড আছে উইথ ডেডিকেটেড নামপ্যাড এবং এখানে পালম রেস্টের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে নিচের দিকে। আর যে টাচপ্যাডটা আছে এটা আরেকটু বড় হলে ভালো হতো, দেন এগেন মোটামুটি রকমের আছে সাইজটা। আর এই ল্যাপটপটি ওপেন করার পরে আমি প্রথম যে কাজ করেছি সেটা হচ্ছে একটি মিউজিক প্লে করেছি ইউটিউব থেকে, অ্যান্ড দ্য সাউন্ড ইজ রিয়েলি ক্রিস্প। এটাতে যে স্পিকার আছে এটা হচ্ছে হারম্যান কার্ডন সার্টিফাইড এবং স্পিকারগুলো নিচের দিকে আছে। এবং এই ল্যাপটপটিকে যখন আপনি কোনো একটা সার্ফেসে বসাবেন তখন নিচের দিকে ভালো একটা স্পেস থাকে, যার ফলে স্পিকার থেকে সাউন্ডগুলো ভালোভাবে বের হতে পারে। এবং সাউন্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ল্যাপটপের ওয়ান অফ দ্য হাইলাইটেড ফিচার হচ্ছে এর সাউন্ড, আমার কাছে মনে হয়েছে। এবং এটাতে অডিও উইজার্ড নামে একটি সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনারা সাউন্ডটাকে একটু টুইক করে নিতে পারবেন। নাও ডিজাইনের দিক থেকে গত বছরের চাইতে এবারে যে পরিবর্তনটা মেজর আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আগের বছর এখানে কিন্তু একটা হিঞ্জের মধ্যে লিফটের অপশন ছিল, যেটাকে আর্গো হিঞ্জ লিফট বলছিল। এবার আর সেটা নেই, যদিও নিচের দিকে রাবার দিয়ে এটা মানে একটু উপরের দিকে লিফট করা হয়েছে যেন টাইপিংয়ের সুবিধা হয়, পাশাপাশি যেন এয়ার এক্সস্টটা বেশি ভালোভাবে হতে পারে। পাশাপাশি নিচের দিকে ইনটেকের জন্য ফ্যান আছে যেন বাতাস ঠিক মতো ফ্লো হতে পারে, সেজন্য দেওয়া হয়েছে। সো এই চেঞ্জটা আমার মনে হয় না ওভারঅল এক্সপিরিয়েন্সে কোনো ডিফারেন্স আনবে। এটার ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি, যেটার ওজন হচ্ছে 1.8 কেজি আর এটা থিকনেস হচ্ছে 17 মিলিমিটার। সো মোটামুটি স্লিম এবং এটা বিল্ড ম্যাটেরিয়াল খুবই সলিড, আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি কালার এবং এই যে কর্নারের কাটগুলো আছে সবগুলো ফিনিশ আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে। আই লাইক এভরিথিং অ্যাবাউট দ্য ডিজাইন। আর এটাতে পোর্টসেরও কমতি নেই। বাম পাশে আছে ডিসি ইন, যেটা দিয়ে চার্জ করবেন, একটি ফুল সাইজ HDMI পোর্ট, একটি USB টাইপ A পোর্ট যেটা USB 3.2 Gen 1 এবং একটি USB টাইপ C পোর্ট, এটাও USB 3.2 Gen 1 এবং একটি 3.5mm কম্বো অডিও জ্যাক। আর ডান পাশে আছে দুইটা USB টাইপ A পোর্ট, এগুলো হচ্ছে USB 2.0, পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড রিডার এবং দুইটা LED ইন্ডিকেটর। সো মেইনস্ট্রিম ল্যাপটপ হিসেবে আমার মনে হয় পোর্টসগুলো মোর দেন এনাফ। নাও ডিসপ্লে, এটাতে ইউজ করা হয়েছে 15.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটা রেজলিউশন হচ্ছে 1920x1080 মানে ফুল HD। এবং এই ডিসপ্লেটা নিয়ে লাস্ট ইয়ারের যে ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো ছিল সেগুলোতে অনেক কমপ্লেন ছিল যে ডিসপ্লে অতটা ভালো না। এবার আমি বলবো ইমপ্রুভ হয়েছে, বাট মানে ড্রামাটিক না, স্লাইট ইমপ্রুভমেন্ট এসছে। ফর এক্সাম্পল আগে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে একটু সমস্যা হতো, বাট এটাতে আমি ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা পাইনি। 178 ডিগ্রি হচ্ছে এটার ভিউইং অ্যাঙ্গেল, যেটা আমার কাছে এনাফ মনে হয়েছে। এবং কোনো পাশ থেকেই আমি কালার নেগেটিভিটি কিংবা অন্য কোনো ইস্যু পাইনি, বা কালার চেঞ্জিংয়ের যে ইস্যু সেগুলো ছিল না। তবে ব্রাইটনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ইভেন ইনডোরে যদি আপনারা একটু ডে লাইটে যদি যখন জানালা টানালা খোলা থাকে তখন একটু ইস্যু হয়, ব্রাইটনেসটা আরেকটু যদি বেশি দেওয়া হতো তাহলে আরেকটু বেটার হতো। এছাড়া ডিসপ্লেটি পর্যাপ্ত পরিমাণে শার্প, তবে কালারটা আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ করা যেত। লাস্ট ইয়ারের যে ডিসপ্লে সেটার কালারও একটু ফ্যাকাশে ছিল, এবারেরটা একটু ইমপ্রুভড, বাট আমি বলবো আরও ইমপ্রুভমেন্টের দরকার ছিল। সো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি আমি বলবো অ্যাভোভ অ্যাভারেজ। বাই দ্য ওয়ে এটা কিন্তু টাচ স্ক্রিন না। আর ডিসপ্লের চারপাশের যে বেজেলগুলো এগুলোকে বলা হচ্ছে ন্যানো এজ ডিসপ্লে, কিন্তু আমার কাছে বেজেল খুব বেশি ন্যারো মনে হয়নি। স্পেশালি উপরের দিকের যেই বেজেলটা সেটা একটু মোটা মনে হয়েছে। বাই দ্য ওয়ে উপরের দিকে একটি ওয়েবক্যাম আছে যেটার কোয়ালিটি বিলো অ্যাভারেজ।
Now let's move on to the keyboard. এখানে একটি ফুল সাইজের কিবোর্ড ইউজ করা হয়েছে যেটাতে ডেডিকেটেড নামপ্যাড আছে, যেটা ভালো একটা জিনিস। কিবোর্ডের বাটনের স্পেসিংগুলো এনাফ ছিল, বাটনের সাইজগুলো একটু বড় বড়, সো ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এবং এটা যে ট্রাভেল ডিস্টেন্স সেটা বলবো আরেকটু বেশি হলে ভালো হতো, বাট ফিডব্যাকটা আমার কাছে ভালো লেগেছে বাটনের। এবং যেহেতু হ্যান্ড রেস্টের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, সে কারণে টাইপ করতে গিয়ে বেশ কমফোর্টেবল ফিলিং আমি পেয়েছি। সো কিবোর্ড নিয়ে আমি তেমন কোনো সমস্যা পাইনি। বাই দ্য ওয়ে, এই কিবোর্ডটি ব্যাকলিট এবং এই ব্যাকলিটের ব্রাইটনেসটা 3টা স্টেজে কন্ট্রোল করা যায়। ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। তারপরেও একটু ডার্ক সিচুয়েশনে যখন টাইপ করতে যাবেন তখন এই ব্যাকলিটটা ভালো কাজে দেবে। আর এটাতে যে টাচপ্যাড আছে এটা বলবো আরেকটু বড় হলে ভালো হতো। এখনকার যে সাইজটা এটা আমি বলবো অ্যাভারেজ সাইজ, কিন্তু এখন নতুন যে ল্যাপটপগুলো বের হচ্ছে স্পেশালি প্রিমিয়াম সেগমেন্টগুলোতে একটু বড় থাকে, সো আমার মনে হয় আরেকটু বড় দিলে ভালো হতো। তবে এই টাচপ্যাডের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, বেশ স্মুথ ছিল, রেসপন্সিভ ছিল খুবই, এবং যে বাটনগুলো আছে সেগুলো বেশ ক্লিকি। আর টাচপ্যাডের ডান পাশে উপরে কোনায় একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, সেটা দিয়ে এই ল্যাপটপটি খুবই ফাস্ট আনলক হয়। আমি এর স্পিড নিয়ে ফুললি স্যাটিসফাইড। তবে এর পাওয়ার বাটনটি দেওয়া হয়েছে কিবোর্ডের উপরে ডান পাশে কোনায়, মানে এটি হচ্ছে কিবোর্ডের বাটনের সাথে ব্ল্যান্ড করে দেওয়া হয়েছে। এই ডিজাইন চয়েসটা অনেকেই পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি পাওয়ার বাটনটা যদি আলাদা দেওয়া হতো এবং এই যে স্ক্যানারটা আছে সেটা যদি পাওয়ার বাটনে দিয়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় আরেকটু বেশি বেটার হতো। এখানে টাচপ্যাডটাও ক্লিন থাকতো, পাশাপাশি ডেডিকেটেড একটি পাওয়ার বাটনও থাকতো। এবার আসি স্পেসিফিকেশানে। সো এই ল্যাপটপটি বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যাবে, ইভেন এটার ইন্টেল ভেরিয়েন্ট আছে এবং AMD ভেরিয়েন্ট আছে। বাংলাদেশে AMDগুলো আসলে আমরা চেষ্টা করব রিভিউ করার। আমার হাতে আজকে ইন্টেল ভেরিয়েন্ট আছে, এটাতে ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে। এটা Core i5 এবং Core i7 ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার কাছে আছে Core i5 এর ভেরিয়েন্ট, এটা হচ্ছে 10210U প্রসেসরের। এবং এটার যে র্যাম, এটা হচ্ছে আমার কাছে যে ভেরিয়েন্ট আছে এটাতে 8GB আছে, এটাতে আপ টু 16GB পর্যন্ত পাবেন আপনারা। বাই দ্য ওয়ে, এই র্যামটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যে ফিক্স করে লাগানো, তার মানে র্যাম আপনারা আপগ্রেড করতে পারবেন না। এবং এটা হচ্ছে DDR4 র্যাম। সো মাদারবোর্ডে ফিক্স করে লাগানো থাকার একটা সুবিধা আছে আর একটা অসুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যখন মাদারবোর্ডে লাগানো থাকে তখন ল্যাপটপগুলোকে স্লিম করা পসিবল হয় ডিজাইনের সাইড থেকে, সো এটাকে আসলেই স্লিম করা হয়েছে। বাট আপগ্রেডেবিলিটির যে ফিচারটা সেটা আর পাচ্ছেন না। সো আপনারা যখন কিনবেন তখন বুঝে কিনবেন যে আপনার কত র্যাম দরকার পড়বে, আপনি সেই ভেরিয়েন্টটাই কিনে নেবেন একেবারে। আর এটাতে হচ্ছে 512GB SSD আছে, M.2 SSD, এবং এটা হচ্ছে আপ টু 1TB পর্যন্ত হয়, আপনারা যে কোনো ভেরিয়েন্টে নিতে পারবেন। এবং SSDর জন্য ডেডিকেটেড আর একটা স্লট আছে, সো আপনারা চাইলে SSDটাও আপগ্রেড করতে পারেন, মানে আপনি স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন চাইলে। এবং এই ল্যাপটপটিতে একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে যেটা হচ্ছে NVIDIA GeForce MX 250, এবং ভবিষ্যতে MX 350 ভেরিয়েন্টগুলো বাংলাদেশে আসবে। এই ল্যাপটপগুলো মেইনলি প্রোডাক্টিভিটির জন্যই তৈরি করা হয়, সো এটা থেকে গেমিং পারফরমেন্স তো ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারবেন না। সো ডে টু ডে যে কাজগুলো আছে, ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে বেসিক যে কাজগুলো, এগুলোতে কোনো ধরনের সমস্যা আমি পাইনি। এবং আরেকটু প্রিসাইসলি যদি বলি তাহলে আমি গুগল ক্রোমে অ্যারাউন্ড 30টার মতো ট্যাব ওপেন করে দেখেছি, 30টার মতো ট্যাব খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। আর এটাতে আমি ফটোশপ ইউজ করেছি, ফটোশপ ইলাস্ট্রেটর যারা ডিজাইনের কাজ করেন তারা এটা দিয়ে খুব ইজিলি করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। পাশাপাশি আমি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করেছি এবং 1080 ফুটেজ খুব স্মুথলি এডিট হয়। আর গেমিংয়ের কথা যদি বলি তাহলে এটা গেমিংয়ের জন্য তৈরি না। স্টিল অনেকেই প্রশ্ন করবে যে পাবজি খেলা যাবে কিনা। ইয়েস, এটাতে আপনারা পাবজি খেলতে পারবেন। পাশাপাশি আরও যে ছোটোখাটো গেমগুলো আছে, ফর এক্সাম্পল CSGO খেলতে পারবেন, এটাতে FIFA খেলতে পারবেন, নিড ফর স্পিড খেলতে পারবেন। আমি বেশ কয়েকটা গেম ট্রাই করেছি, আমার কাছে মনে হচ্ছে ডিসেন্ট পারফর্ম করছিল। আর এটা থার্মাল পারফরমেন্সও বেশ ভালো ছিল। আইডল সিচুয়েশনে 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে সবসময় তাপমাত্রা, বেশিরভাগ সময় 45 থাকে। আর আমি যখন একটু হেভি লোড দিয়েছি তখন এটাতে সর্বোচ্চ আমি 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠাতে পেরেছি। সো 80 ডিগ্রি কিন্তু ল্যাপটপের জন্য খুব বেশি না। সো আমার মনে হয় যে থার্মাল থ্রটলিং টাইপের কোনো একটা ইস্যু আপনারা পাবেন একটু হেভি লোড দিলেও। বাই দ্য ওয়ে, এটাতে Wi-Fi 6 আছে, উইচ মিনস ফিউচার প্রুফ, এবং এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে 5। এটিতে ইউজ করা হয়েছে 50 ওয়াট-আওয়ারের 3 সেল লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি সন্তুষ্ট। Asus যদিও ক্লেম করছে এটাতে আপ টু 15 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আই ডোন্ট নো তারা কীভাবে টেস্ট করেছে, বাট আমার টেস্টে মেইনলি আমি প্রোডাক্টিভিটি কাজগুলো করেছি আর হালকা একটু গেমিং ছিল, খুবই অল্প। সো এরকমভাবে মানে যেটা ডে টু ডে ইউজ আর কি, রেগুলার ইউজ করে আমি অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনারা যদি আর একটু হেভি লোড দেন তাহলে হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা আর একটু কমবে। তারপরেও 8 আওয়ার্স ইজ আ লট। আমার মনে হয় যে পুরা দিন আপনারা ইজিলি পার করে দিতে পারবেন যদি আপনি অফিসে নিয়ে যান, কিংবা আপনি স্টুডেন্ট হলে ইউনিভার্সিটি বা অন্য যে কোনো কাজে যদি ইউজ করেন তাহলে ফুল ডে ইজিলি চলে যাবে। সকালে চার্জ করলে আরেকবার রাতে চার্জ করলে হয়ে যাবে আমার মনে হয়। আর এটার বক্সে 45 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে এই ল্যাপটপটি ফুল চার্জ হতে অ্যারাউন্ড 90 মিনিটসের চাইতে কিছুটা সময় বেশি লাগে। সো আপনারা 50%-এর মতো চার্জ করে ফেলতে পারবেন 1 ঘন্টার কম সময়ে, যেটা মোটামুটি ফাস্ট। নাও টু দ্য কনক্লুশন।
ওয়েল Asus Vivobook S15 আমার হাতে যে ভেরিয়েন্ট আছে এটা আমার কাছে মনে হয়েছে রিকমেন্ড করার মতো একটি ল্যাপটপ। শুধুমাত্র একটা জায়গাতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, সেটা হচ্ছে ডিসপ্লেটা যদি আরেকটু বেটার হতো তাহলে ওভারঅল খুবই ভালো একটি প্যাকেজ হতো। এর বাইরে এই ল্যাপটপের পারফরমেন্স খুবই ভালো, ডিজাইন এবং লুকটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে, বেশ পোর্টেবল, ব্যাটারি ব্যাকআপ ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো এবং ডিসেন্ট কোয়ালিটির টাচপ্যাড এবং কিবোর্ড ইউজ করা হয়েছে। সো ওভারঅল আমি বলবো রিকমেন্ড করার মতো ভালো একটি প্যাকেজ। শুধুমাত্র ডিসপ্লে সাইডটা যদি একটু কনসিডার করতে পারেন আমি বলবো ইটস এ গুড ডিল। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।